ওকে, কেমন আছো সবাই? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। সাউন্ড বোর্ড ক্লিয়ার আছে কিনা জানাবে সবাই। হ্যাঁ, সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা জানাবে। প্রতীক, ফয়সাল, হারুন, কেমন আছো? সাউন্ড অ্যান্ড বোর্ড ক্লিয়ার আছে কিনা জানাবে। হ্যাঁ, ইজ এভরিথিং ওকে? সব কিছু ঠিক আছে কিনা জানাবে। ক্লিয়ার আছে। যাই হোক, তো ঈদ পরবর্তী তোমাদের আজকে প্রথম ক্লাস। তো আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্স। এটা হচ্ছে বেসিক ক্লাস তোমাদের। সেন্টেন্স এইটা হচ্ছে বেসিক একটা ইংলিশ গ্রামারের বেসিক একটা পার্ট। সেন্টেন্স না জানলে তুমি গ্রামারে কিছুই জানবে না। হ্যাঁ, এবং তোমাকে রিটেনের 90% জিনিস বুঝতে হলে সেন্টেন্সকে বুঝতে হবে। তাহলে সেন্টেন্স হচ্ছে তোমার ইংলিশ গ্রামারের প্রাণ। যেমন টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের প্রাণ, তেমনি সেন্টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের প্রাণ। ইংলিশ গ্রামার এবং ইংলিশ রিটেন এই দুইটার সফলতা নির্ভর করে সেন্টেন্স জানার উপরে। সেন্টেন্সকে যদি ভালো করে চিহ্নিত করতে না পারো তাহলে তোমার গ্রামার জানা হলো না, বা তুমি ইংলিশের কিছুই বুঝলে না। ছোটবেলা থেকে তোমরা সেন্টেন্স পড়েছো, সেই ক্ষেত্রে সবাই মোটামুটি জানো, তাই না? তা আমরা আজকে একটু ব্রডলি বিস্তারিতভাবে অ্যাডভান্স আলোচনায় যাব। তো এখানে তোমাদের একটা প্রশ্ন আসছে 40তম বিসিএসে, যে উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। আমাদের উই মাস্ট নট বি লেট, আমরা দেরি করব না বা আমাদের দেরি করা ঠিক হবে না। এলস উই উইল মিস দ্য ট্রেন, তাহলে আমরা ট্রেনটা মিস করব। তাহলে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স? অপশন দেওয়া থাকবে 4টা। তো তোমরা সবাই একটু অ্যান্সার করবা, এটা কোন ধরনের সেন্টেন্স। সবাইকে একটু বলবো, তোমরা একটু অ্যান্সার করো। সবাই একটু অ্যান্সার দাও। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সুরেয়া ওকে, নাজিমউদ্দিন ওকে, হারুন এভরিথিং ওকে, জান্নাতুল ওকে। আচ্ছা, হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করো। উই মাস্ট নট বি লেট এলস উইল মিস দ্য ট্রেন, আমাদের দেরি করা ঠিক হবে না, তাহলে উইল মিস দ্য ট্রেন, আমরা কিন্তু ট্রেনটা মিস করব। স্যান্ডি কমপ্লেক্স, নিজামুদ্দিন কমপ্লেক্স, সবাইকে অ্যান্সার করতে হবে। সবাইকে, ইচ অ্যান্ড এভরি, সবাইকে অ্যান্সার করতে হবে। যারা আছো লাইভে সবাই অ্যান্সার করো। মাইশা ওকে, কম্পাউন্ড, এনিথিং, হ্যাঁ, সবাই অ্যান্সার করতে হবে। পারো বা না পারো সবাইকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, পারো বা না পারো সবাইকে অ্যান্সার করতে হবে। প্রত্যেকে অ্যান্সার করো, দ্রুততার সহিত অ্যান্সার করতে হবে, একেবারে সুপার সুইফট, দ্রুত। আচ্ছা, খুব দ্রুত অ্যান্সার করতে হবে। সুরিয়া হোসেন, উম্মে আসমা ওকে, নিবির খান ওকে। হ্যাঁ, বাকিরা সবাই দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, সবাইকে দ্রুত অ্যান্সার করতে হবে। আচ্ছা, যাই হোক,
আচ্ছা, তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দিচ্ছি। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? যে দুই বা ততোধিক বাক্য যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে। দুই বা ততোধিক বাক্য কি? যে সেন্টেন্সে দুই বা ততোধিক বাক্য বা দুই বা ততোধিক মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ কি দ্বারা যুক্ত থাকবে? এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কি দ্বারা যুক্ত থাকবে? কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেইটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দুই বা ততোধিক, দুইটা হইতে পারে, তার বেশি হইতে পারে। এখানে কয়টা বাক্য? উই মাস্ট নট বি লেট একটা বাক্য, যেহেতু সাবজেক্ট আছে, ভার্ব আছে। উই মাস্ট নট বি লেট, সাবজেক্ট এবং ভার্ব দুটি আছে। সাবজেক্ট এবং ভার্ব দুটি আছে, তার মানে দুইটা বাক্য। এখানে দুইটা বাক্য যখন কি তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কনজাংশন তোমরা জানো, বাট, অর, নট, অ্যান্ড, ইয়েট, তারপর হচ্ছে নাইদার, নর, আইদার, অর, এইগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স, মানে যৌগিক বাক্য। যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারলা যে কম্পাউন্ড সেন্টেন্স কি, এটা কেন কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, আমরা আরেকটা দিচ্ছি এরকম। সাপোজ আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। খুবই ইজি, এটা দিলাম। এটাও আসছে তোমার 38তম বিসিএস, এটাও একটা পরীক্ষায় আসছে, বিসিএসই আসছে। এটা আসছে তোমার 38তম বিসিএস, 38th বিসিএস। তো 38তম বিসিএসে জাস্ট এরকম একটা অ্যান্সার প্রশ্ন আসছে তোমাদের। তাহলে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে এটা কোন ধরনের সেন্টেন্স? এটি হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা কোন ধরনের সেন্টেন্স? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস সুমি, হ্যাঁ অনেকেরই হয়নি আমি দেখতে পাচ্ছি। আফিফা তাসনিম এশা, হ্যাঁ এশা হয়েছে। জান্নাতুল ফেরদৌস সুমি কম্পাউন্ড। আচ্ছা, এইটা কোন ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড। সুরিয়া হোসেন, ওকে, সবাই অ্যান্সার করো, যারা আছো লাইভে সবাই অ্যান্সার করতে হবে, দ্রুত অ্যান্সার করতে হবে, সময় নেওয়া যাবে না। সবাই অ্যান্সার করেছে কম্পাউন্ড। জান্নাতুল ফেরদৌস সুমি কমপ্লেক্স। আচ্ছা, আফিফা তাসনিম ঈশা কম্পাউন্ড। ওকে, সুরিয়া হোসেন কম্পাউন্ড। আচ্ছা, সবাই কম্পাউন্ড, বাকিরা সবাই অ্যান্সার করে দাও। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে কম্পাউন্ড সেন্টেন্স। কেননা এখানে হি ইজ পুয়ার বাট এটা কি? এই বাটটাকে বলা হয় কনজাংশন তোমরা জানো, অ্যান্ড অর কনজাংশন কোনগুলো? অ্যান্ড, অর, বাট, ইয়েট, as much as, either or, neither nor, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো দ্বারা তুমি সহজেই বুঝতে পারবা যে বাক্যটা কি। এইগুলো দ্বারা বুঝতে পারবা যে এইগুলো থাকলে বুঝতে পারবা যে বাক্যটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই এটাকে বলা হয় সেন্টেন্স মার্কার, মানে এই চিহ্ন বা এইগুলো থাকলেই, এই কনজাংশনগুলো থাকলে তুমি বুঝবা এটা কম্পাউন্ড সেন্টেন্স।
ওকে, আচ্ছা, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বিষয়টা ক্লিয়ার হলাম যে দুই বা ততোধিক বাক্য যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেটাকে তুমি অনায়াসে বলবা এটা কম্পাউন্ড সেন্টেন্স, মানে জটিল, বাংলায় বলা হবে জটিল বাক্য। আচ্ছা, তাহলে আমি আরেকটা দেব। একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আজকে ক্লাসটা করব। হ্যাঁ, আচ্ছা, এইটাও একটা পরীক্ষা আসছে, এটার নাম হচ্ছে ডাক অধিদপ্তর। তো ডাক অধিদপ্তরের একটা পরীক্ষা, এই অঙ্কটা এই প্রশ্ন আসছে। এখন আই নো হোয়াট ইজ নেম ইজ, আই নো আমি জানি, হোয়াট হিজ নেম ইজ তার নাম কি আমি জানি, আই নো হোয়াট ইজ নেম ইজ। যাই হোক, এখন এই স্ট্রাকচার দেওয়া আছে, এই যে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচার তুমি দেখে কি বুঝলা, এটা কোন ধরনের সেন্টেন্স হইতে পারে? তোমার তোমার যে সেন্স বা তোমার জানাশোনার ভিতরে তুমি তোমার এটা কোন ধরনের সেন্টেন্স তুমি মনে করতেছো? আচ্ছা, তোমরা অ্যান্সার করো, যারা লাইভে আছো সবাই একটু অ্যান্সার করো। ভুল হলে আমি শুধরে দেবো, আমি বুঝিয়ে দেবো, আশা করি জীবনে আর ভুল হবে না। হ্যাঁ, ওকে, এশা, দিলরুবা, ইয়াসমিন, সবাইকে অ্যান্সার করতে হবে কিন্তু। সিম্পল, কমপ্লেক্স, 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 সলিউশন, কমপ্লেক্স, কম্পাউন্ড, সাথে কম্পাউন্ড, ওকে, কমপ্লেক্স, আচ্ছা, বাকিরা সবাই তানিয়া, কমপ্লেক্স, নিজামুদ্দিন, সবাই ক্যান্সেল করতে হবে, সবাইকে, হ্যাঁ সবাই ক্যান্সেল করতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি সবাই অ্যান্সারই পেয়েছি। তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার পাইছি কমপ্লেক্স, আর কেউ লিখেছো কম্পাউন্ড। হ্যাঁ, কেউ কেউ কম্পাউন্ড লিখেছো। আর সিম্পল তো হবে না, সিম্পল হবে না। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আছে, এটা সিম্পল হবে না। এখন কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এটা নিয়ে আমাদের কনফিউশন না। আচ্ছা, আই নো আমি জানি, হোয়াট ইজ নেম ইজ তার নাম কি আমি জানি। আচ্ছা, তাহলে এখানে আমরা জানি যে এটা হবে আসলে সেন্টেন্স, এটা উত্তরটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে কেন কমপ্লেক্স, জটিল বাক্য, কেন জটিল বাক্য সেটা নিয়ে আমরা এখন বিশ্লেষণ করব। এটা একটা জটিল বাক্য। তো জটিল বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে দুই বা ততোধিক ক্লোজ, অথবা বলতে পারো একটা প্রিন্সিপাল ক্লোজ এবং তার অধীনে এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লোজ। ক্লোজ মানে কি, খণ্ড বাক্য। একটা থাকবে প্রধান বাক্য এবং তার অধীনে দুই বা ততোধিক খণ্ড বাক্য, সাব অর্ডিনেটিং ক্লোজ বলা হয় এটাকে। প্রিন্সিপাল ক্লোজ, সাব অর্ডিনেট ক্লোজ, সাব অর্ডিনেট ক্লোজ এটা বলা হয়। তাহলে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ থাকবে
এবং তার উপরে নির্ভর করে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন বাক্য থাকবে, সেটাকে আসলে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। তাহলে জটিল বাক্যের সংজ্ঞাটা হচ্ছে কি, যে বাক্যে একটি প্রধান মানে কি বলে মেইন ক্লোজ মানে প্রধান বাক্য এবং এই প্রধান বাক্যের উপরে নির্ভর করে দুই বা ততোধিক বা এক বা একাধিক অধীন বাক্য মানে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়। অর্ডিনেট ক্লোজ অধীন বাক্য থাকবে। তাহলে এখানে মেইন বাক্য মানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লোজ। প্রধান বাক্য, যেহেতু একটা সাবজেক্ট আছে একটা ফিনাইট ভার্ব আছে, ক্লোজ হইতে হইলে মানে একটা খণ্ড বাক্য, ক্লোজ মানে হচ্ছে খণ্ড বাক্য, তাহলে বাক্য হইতে হলে প্রথমে একটা সাবজেক্ট লাগবে এবং একটা ফিনাইট ভার্ব লাগবে। ফিনাইট ভার্ব মানে কি? ফিনাইট ভার্ব হচ্ছে কি? ফিনাইট ভার্ব হচ্ছে তোমার যে ভার্ব কি বা সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকবে, যে ভার্ব টেন্স নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, সেটাকে আমরা ফিনাইট ভার্ব বলি। যাই হোক, সাবজেক্টের পরে যে ভার্ব সেটাকে আসলে ফিনাইট ভার্ব বলা হয়। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব এটা হচ্ছে তোমার একটা প্রিন্সিপাল ক্লোজ, এবং এই যে হিজ নেম ইজ এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, এবং মাঝখানে যেটা থাকবে, মাঝখানে এই দুটো বাক্য কি দ্বারা যুক্ত থাকবে? এই দুটো বাক্য কি দ্বারা যুক্ত থাকবে? একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব। কি দ্বারা যুক্ত থাকবে? রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত থাকবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দুটি, একটি স্বাধীন বাক্য বা একটি প্রিন্সিপাল ক্লোজ, আর এর উপর নির্ভর করবে সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন বাক্য। ঠিক আছে? আর মাঝখানে যে দুটো বাক্যকে যুক্ত করবে, বুঝলাম না কিছু আমি, কেন থাকবো না অবস্থা। আচ্ছা, যাই হোক, তাহলে তোমরা বুঝতে পারলা যে সাবঅর্ডিনেট ক্লোজ কি, মেইন ক্লোজ কি। হ্যাঁ, মেইন ক্লোজ হচ্ছে প্রধান বাক্য যেটার উপরে নির্ভর করে আবার এই বাক্যটা হয়েছে, এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে বা অধীন বাক্য। আর মাঝখানে থাকবে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এখন কি দ্বারা যুক্ত থাকবে সেটা একটা নমুনা আমি দেখাচ্ছি। যেমন রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে কখন, কোথায়, কিভাবে, হোয়েন, হোয়ার, এরকম যুক্ত থাকবে। হোয়ার কখন, কোথায়, হাউ কেন, কখন, কোথায়, কিভাবে, এরকম দ্বারা যুক্ত থাকবে। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা। এরপরে যুক্ত থাকতে পারে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হোয়াট, হ্যাঁ, হোয়াট হইতে পারে, হু, হুইচ, হুম, হুজ, এরকম আরও আছে যেগুলো কি বলে, হ্যাঁ, এরকম আরও অসংখ্য আছে। যেমন আছে হাউ, ইফ, তো বলাই আছে। এরপরে এরকম দ্বারা ইফ, অ্যাজ ইফ, এইগুলো থাকতে পারে। ইফ, অ্যাজ ইফ, ওকে। এরপর হচ্ছে দো, অলদো, টিল, আনটিল, এই যে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি দ্বারা যুক্ত থাকবে? হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই চারটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। আর হোয়াট, হু, হুইচ, হুম, হুজ, এগুলোকে বলা হয় রিলেটিভ
রিলেটিভ কি, রিলেটিভ কি প্রোনাউন। এছাড়া ইফ, অ্যাজ ইফ, দো, অল দো, টিল, আনটিল ইত্যাদি। ওকে, এইগুলো দ্বারা আসলে যুক্ত থাকে। তাহলে এখানে বলা হবে আচ্ছা, তাহলে মোটামুটি এটুকু যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো নির্ণয় করতে পারবে। এবং বাংলায় আমরা এরকম বলি যেই সেই, যেই সেই, যখন তখন, বাংলায় অর্থটা এরকম দ্বারা এরকম যখন তখন, যত তত, যত তত, এরকম বাংলা অর্থটা দাঁড়ায়। যেই সেই, হ্যাঁ, তারপর যখন তখন, যথাপি তথাপি, এরকম অর্থগুলো দাঁড়ায় বাংলা করলে। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি আরও কিছু শিখবো, আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো আমরা। আচ্ছা, আমরা আরও উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। আচ্ছা, আমি দিলাম আচ্ছা দিলাম হচ্ছে if you read we learn। আচ্ছা, এটা একটা পরীক্ষা আসছে, এটা হচ্ছে জনশক্তি প্রশিক্ষণ ও কর্ম প্রশিক্ষণ, জনশক্তি প্রশিক্ষণ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, এটা 18 সালে আসছে। হ্যাঁ, এটা একটা পরীক্ষা আসছে। আচ্ছা, তাহলে এইটার অ্যান্সার কী হবে? এইটার অ্যান্সার কী হবে বলো দেখি। নাসরিন, কেমন আছো তুমি? অনেকদিন পরে ক্লাসে দেখলাম। আহসান হাবিব আসছো। ওকে আহসান। ইফ থাকলে কমপ্লেক্স, জান্নাতুল ফেরদৌস সুমি। ওকে সুমি, ধন্যবাদ। রহমান, ফারজানা। ওকে ফারজানা, তসলিম, ঈশা। ওকে ওকে, তাহলে তোমরা খুবই ভালো, তোমরা কিন্তু খুব স্মুথলি অ্যান্সার করতেছো। ওকে নাসরিন, ওকে ওকে, সবাই অ্যান্সারই পেয়েছি। তো এখন কিন্তু সবাই পারতেছে, তার মানে সেন্টেন্স নিয়ে তোমাদের সমস্যাগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই পারছো। আমরা আরও এক্সারসাইজ দেব, যত বেশি এক্সারসাইজ তত বেশি ক্লিয়ার সেন্টেন্সের বিষয়ে, মানে সেন্টেন্স নিয়ে তোমাদের যাতে পরীক্ষায় কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেই জন্য আজকের ক্লাসটা এইভাবে নিচ্ছি। আচ্ছা, চারটা। নেক্সট, ফাইট টিল ইউ ডাই, ফাইট টিল ইউ ডাই, এটা কোন ধরনের সেন্টেন্স? আচ্ছা, তাহলে এইটা কোন ধরনের সেন্টেন্স তোমরা সবাই দ্রুত অ্যান্সার করে দাও। ফাইট টিল ইউ ডাই, what kind of sentence is it? What kind of sentence it is? এটা কোন ধরনের সেন্টেন্স বলো?
সবাই অ্যান্সার করতেছে, ওকে, খুবই ভালো। ফাইট টিল ইউ ডাই, ফাইট টিল ইউ ডাই, টিল থাকলে কমপ্লেক্স, গুড, ওকে ওকে, খুবই ভালো, খুব দ্রুত অ্যান্সার হবে এখন 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 খুব দ্রুত, ফাস্ট, এখন খুব ফাস্ট অ্যান্সার হবে। ওকে, আমরা অ্যান্সার পেয়ে গেলাম, সবাই কিন্তু অ্যান্সার করতে পারতেছে, তার মানে সমস্যা কিন্তু মোটামুটি সবারই দূর হয়ে গেছে। আচ্ছা, ওকে, সবাই ভালো পারতেছে যেহেতু আমাকেও আরও কঠোর হতে হবে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ, এটা কোন ধরনের সেন্টেন্স? বি জাস্ট অ্যান্ড ফেয়ার নট, এগুলো বিগত সাল থেকে দেওয়া, মানে এগুলো সবই বিগত সাল থেকে দেওয়া, এটা আমার বানানো না, এগুলো সবই বিগত সালে আসছে। ওকে, সো এগুলো আবার যে কোনো পরীক্ষায় আসবে ভবিষ্যতে, সামনের যে পরীক্ষাগুলো আছে যে কোনো পরীক্ষায় আবার এইগুলোই আসবে ঘুরে ফিরে, বিগত সাল থেকে ঘুরে ফিরে আসবে। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স তোমরা দেখি বলে দিতে পারতেছো? আচ্ছা দেখি, কম্পাউন্ড, কম্পাউন্ড, ওকে ওকে, কম্পাউন্ড হবে বিকজ অ্যান্ড আছে। ওকে, হ্যাঁ, ওকে, দ্রুত অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, সবাইকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, যেহেতু অ্যান্ড আছে, সবাই বলেছ, এখানে আসলে বোঝা যাচ্ছে না বি জাস্ট অ্যান্ড ফেয়ার নট, এখানে এখানে মানে সাবজেক্ট ভার্ব কিছুই ওরকম বোঝা যাচ্ছে না, এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, ভার্ব আছে বি, আগে একটা সাবজেক্ট উজ্জ আছে, এখানেও ভার্ব, এবং এখানেও তোমার ভার্ব আছে কিন্তু সাবজেক্টটা উজ্জ উজ্জ আছে, হ্যাঁ, বা এখানে যে সাবজেক্ট, এই সাবজেক্টটাই হচ্ছে এখানে হবে। তার মানে এখানে দুইটা বাক্য, দুইটা ভার্ব আছে, দুইটা সাবজেক্ট আছে, দুইটা বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড দ্বারা, অ্যান্ড দ্বারা যখন যুক্ত হয় তখন সেটা নিঃসন্দেহে তোমরা জানো ইটস কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে পরীক্ষায় এখন তো আর তোমাদের এই ধরনের ছোটোখাটো বিষয় এমনি আনসার করতে পারবা। আচ্ছা, ফাইনালি এরপরে আমরা আরও জটিলের দিকে যাব, দেখো আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছি। এখানে কমা দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট? হ্যাঁ, ইজ ইট হবে। আচ্ছা, বলো তোমরা। আচ্ছা, আমি দেখতেছি তোমাদের অ্যান্সারগুলো। হ্যাঁ, সবাই অ্যান্সার করতে হবে, কমপ্লেক্স। আচ্ছা, তোমাদের অ্যান্সারগুলো
বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড। ওকে, যাই হোক আমরা অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এখন তো তোমাদের প্রশ্ন থাকতে পারে, তোমরা ম্যাক্সিমামই অ্যান্সার দিয়ে গিয়ে দেখাইছো কমপ্লেক্স সেন্টেন্স, তোমাদের ম্যাক্সিমামের অ্যান্সার আসছে কমপ্লেক্স সেন্টেন্স, বাট হয়ে গেছে সিম্পল সেন্টেন্স। এটা আসলে তোমাদের তাহলে তোমাদের এখনও ক্লিয়ার হয়নি বিষয়টা, তাই না? এখনও কনফিউশন রয়ে গেছে। যাই হোক, এখানে কমপ্লেক্স সেন্টেন্স হইতে হলে একটা স্বাধীন বাক্য লাগবে এবং তার উপরে নির্ভর করে আরও একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন বাক্য বা এক বা একাধিক অধীন বাক্য লাগবে। একটা থাকবে প্রধান বাক্য, তার উপরে নির্ভর করে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, এরকম অধীন বাক্য থাকবে এবং মাঝখানে যে কনজাংশন সেই কনজাংশন থাকবে। সো এইটা কনজাংশন, এটা ঠিক আছে। এইটা তোমরা এইটা বিকজ পি তোমরা দেখাইছো কমপ্লেক্স, এটা কনজাংশন ঠিক আছে, বিকজটা আসলে কনজাংশনই। কিন্তু এখানে দেখো সাবজেক্ট কয়টা এবং ভার্ব কয়টা। এখানে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট, আর এখানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বলতেছে কুড নট অ্যাটেন্ড। আচ্ছা, টোটালটাই ভার্ব, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এটা হচ্ছে ফিনাইট ভার্ব, এটা নন ফিনাইট ভার্ব। আচ্ছা, তাহলে ফিনাইট ভার্ব হচ্ছে ফিনাইট ভার্ব। তাহলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকবে সেটাকে বলা হবে সরল বাক্য। সরল বাক্য কি? একটি সাবজেক্ট, একটি ফিনাইট ভার্ব থাকবে। যে সেন্টেন্সে এখানে কিন্তু ভার্ব নাই, এখানে কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই, এখানে কিন্তু এই যে অধীন বাক্য, এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্বও নাই, এটা অ্যাডভার্ব হিসেবে বলতেছে। টোটালটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা যায় এটাকে। শর্তযুক্ত কি বলে, শর্তযুক্ত অ্যাডভার্ব এটাকে বলা হয়। এটাকে বলা হয় কন্ডিশনাল অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ কন্ডিশন। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ডিশন, হ্যাঁ, শর্তযুক্ত অ্যাডভার্ব। তোমরা জানো যে অ্যাডভার্ব অনেক ধরনের হতে পারে, যে সেটা হচ্ছে টাইম প্লেস ম্যানার, একটা বিষয় আছে টাইম প্লেস ম্যানার কজ, টাইম প্লেস ম্যানার কজ। তাহলে এটা হচ্ছে কজ, শর্তযুক্ত অ্যাডভার্ব, ঠিক আছে। একটা অ্যাডভার্বের যে প্রকারভেদ, তার মধ্যে এটা হচ্ছে শর্তযুক্ত অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ কন্ডিশন। আর এখানে সাবজেক্ট এই একটা, ভার্ব এবং ফিনাইট ভার্ব হচ্ছে একটা, এটা একটা নন ফিনাইট ভার্ব। ওকে, তাহলে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনাইট ভার্ব থাকে সেই বাক্যটিকে বলা হবে সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে কি একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ভার্ব থাকবে, ফিনাইট ভার্ব থাকবে, সেটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে না এই কারণে যেখানে একটি মাত্র সাবজেক্ট আছে এবং একটি মাত্র ফিনাইট ভার্ব আছে। এখানে কোনো সাবজেক্ট বা এখানে যেটা বাক্য ধরছো, এখানে কোনো
এখানে কোনো, এটাকে বলা হয় ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, PHRASC, এটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। টোটালটা, এই টোটালটা হচ্ছে একটা ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে যেখানে কোনো সাবজেক্ট বা ফিনাইট ভার্ব থাকবে না। ওকে, বুঝতে পারছো? ফ্রেজ কি? ফ্রেজ ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা হচ্ছে ক্লোজ, এটা ক্লোজ, এটা ফ্রেজ, এটা ক্লোজ। ক্লোজের শর্তটা হচ্ছে একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফিনাইট ভার্ব থাকতে হবে। কিন্তু এই যে অধীন বাক্য, এখানে কিন্তু একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব নাই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজের শর্ত কি? ফ্রেজে কোনো সাবজেক্ট, কোনো ফিনাইট ভার্ব থাকে না। সাবজেক্ট থাকতে পারে কিন্তু কোনো ফিনাইট ভার্ব থাকবে না, নন ফিনাইট ভার্ব থাকবে। তাহলে এটা হচ্ছে ফ্রেজ, আর এটা হচ্ছে ক্লোজ। ক্লোজে থাকবে কি? সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব। আর ফ্রেজে থাকবে কি? সাবজেক্ট থাকতে পারে কিন্তু ফিনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে ক্লোজ এটা হচ্ছে শব্দ, এটা হচ্ছে বাক্য অংশ, এটাকে বলে শব্দগুচ্ছ। ফ্রেজের মিনিংস এটা হচ্ছে শব্দগুচ্ছ, আর এটাকে বলে বাক্য অংশ, বাক্যের অংশ বা কি বলে খণ্ড বাক্য। তাহলে এখানে একটা সাবজেক্ট থাকবে ক্লোজে এবং একটা ফিনাইট ভার্ব থাকবে, আর ফ্রেজে সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না, বা সাবজেক্ট থাকলেও ফিনাইট ভার্ব থাকে না, নন ফিনাইট ভার্ব থাকে। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছো সবাই? যদি বুঝে থাকো সবাই একটু ইয়েস লিখে দাও। ইয়েস, যে ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা যদি কেউ বুঝে থাকো সবাই একটু ইয়েস লিখে দাও, যে এটা ক্লোজ, এটা ফ্রেজ। বুঝতে পারছো যে এটা ক্লোজ, এটা ফ্রেজ। যেহেতু ফ্রেজ মানে হচ্ছে সেখানে কোনো, সেটা কোনো বাক্য না, এটা একটা শব্দগুচ্ছ, কোনো বাক্য না, এটা একটা শব্দগুচ্ছ। আর এটা একটা বাক্য, এটা বাক্যের অংশ। এখানে সাবজেক্ট ফিনাইট থাকে, আর এখানে সাবজেক্ট বা ফিনাইট ভার্ব থাকে না। এটা একটা শব্দগুচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে শব্দগুচ্ছ। ওকে, ফ্রেজ এবং ক্লোজের মধ্যে এটা হচ্ছে মেইন পার্থক্য। একবারে মূল পার্থক্য হচ্ছে ফিনাইট ভার্ব নিয়ে, মানে সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে, এখানে সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না। এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ক্লোজ। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হইতে হইলে এইটাকেও ক্লোজ হইতে হইবে, এইটাকেও ক্লোজ হইতে হইবে। দুইটা বাক্যই কি? ক্লোজ হইতে হইবে। দুইটা বাক্যই কি হইতে হইবে? ক্লোজ হইতে হইবে। তাহলে যেহেতু এইটা ক্লোজ, এটা হচ্ছে ফ্রেজ, তাহলে কি ফ্রেজে তো কোনো সাবজেক্ট বা ফিনাইট ভার্ব থাকবে না, তাহলে এটা হবে সিম্পল সেন্টেন্স। মানে ক্লিয়ারলি যদি বুঝতে পারো বা বুঝাইতে পারি তাহলে একটু ইয়েস লিখে দাও। আচ্ছা, সবাই বুঝতে পারছো বিষয়টা? ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, বোঝার জন্য ধন্যবাদ সবাইকে। আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা, ক্লিয়ার হয়ে যাবে, একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আজকে ক্লাসটা করলে তোমাদের এই সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এরপরে দিচ্ছি, দেখো though he is healthy, আচ্ছা, তাহলে এটা কোন সেন্টেন্স? এটা কোন ধরনের বাক্য? তোমরা সবাই একটু বলো, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট? সবাইকে অ্যান্সার করতে হবে, পারো বা না পারো, সবাইকে অ্যান্সার করতে হবে। সবাইকে অ্যান্সার করতে হবে।
সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে। সাজু মিয়া জয়েন করেছো, হ্যাঁ সবাইকে অ্যান্সার করতে হবে। ওকে, সবাইকে অ্যান্সার করতে হবে, পারি বা না পারি সবাইকে অ্যান্সার করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ কি? কমপ্লেক্স সেন্টেন্স। রাইট অ্যান্সার ইজ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে কেন কমপ্লেক্স সেন্টেন্স? সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে একটি মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং তার উপরে নির্ভর করে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন বাক্য থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজ, এটার উপর নির্ভর করে আরও এক বা একাধিক অধীন বাক্য থাকবে। ঠিক আছে, তাহলে দেখো ক্লোজ হইতে হইলে সাবজেক্ট লাগবে, ফিনাইট ভার্ব লাগবে। ফিনাইট ভার্ব এখানে এটা একটা ক্লোজ। আচ্ছা, সাবজেক্ট আছে, ফিনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লোজ। তাহলে দুইটা ক্লোজ, এটাও ক্লোজ, এটাও ক্লোজ, এটাও ক্লোজ, এটাও ক্লোজ। তাহলে এখানে সাবজেক্ট আছে, ফিনাইট ভার্ব আছে, এটা একটা বাক্য। সাবজেক্ট আছে, ফিনাইট ভার্ব আছে, এটাও একটা বাক্য। এবং যুক্ত হয়েছে এই যে কনজাংশন দ্বারা। কনজাংশন, এই কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। এখানে দো হচ্ছে কনজাংশন। তাহলে দুটি বাক্য আছে, দুটি বাক্য যদি এরকম কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেটাকে আমরা বলতে পারবো যেটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে কিন্তু দুইটা আলাদা বাক্য একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, নট ফ্রেজ। এখানে যদি এটা যদি ফ্রেজ হইত তখন এটা যেত সিম্পল সেন্টেন্স। যেহেতু দুইটাই বাক্য এবং দুটোই হচ্ছে ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট ফিনাইট ভার্ব, সাবজেক্ট ফিনাইট ভার্ব, এটাকে বলা হয় ক্লোজ বা বাক্য, খণ্ড বাক্য। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছো। আমরা আরও উদাহরণ দিয়ে আমরা স্পষ্ট মানে আরও ক্লিয়ার হয়ে যাবো বিষয়টা। আচ্ছা, এরপরের বাক্যটা দেখো। কোনটা দিলাম? ওকে, হ্যাঁ দেখো, ডেসপাইট, ডেসপাইট অথবা ডেসপাইট অথবা ডেসপাইটের পরিবর্তে লেখা যায় ইনস্পাইট। তোমরা জানো যে ইনস্পাইট সাথে আবার অফ থাকে, হইলে ডেসপাইট লিখবা, আনার ইনস্পাইট অফ। ডেসপাইটের সাথে অফ হয় না, এটার সাথে অফ হয় না, এটার সাথে অফ হয়, এটার সাথে অফ হয় না, পার্থক্যটা আছে এখানে। এটার সাথে অফ হয় না, এটার সাথে অফ হয়। তাহলে ডেসপাইট অফ হবে না, তাহলে ডেসপাইট লিখলে শুধু ডেসপাইটই লিখবা, অফ লিখবা না। আর ইনস্পাইট লিখলে অবশ্যই অফ লিখবা, ইনস্পাইট অফ। আচ্ছা, আচ্ছা এইটা কোন ধরনের বাক্য দেখি তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা। এটা কোন ধরনের বাক্য? দেখি সবাই অ্যান্সার করো। পারবো না পারো সবাইকে অ্যান্সার করতে হবে। সুমি কুণ্ড জয়েন করেছে, ওকে সুমি। সাজু, ফারজানা, ওকে ফারজানা। নাসরিন, ওকে নাসরিন। আফিফাত ঈশা, ওকে ঈশা। সুরাইয়া হোসেন, ওকে সুরাইয়া। সবাইকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, সবাইকে অ্যান্সার করতে হবে। সিম্পল সিম্পল সিম্পল। অনেকে সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে। আর বাকিরা সবাই অ্যান্সার করো দ্রুত।
হ্যাঁ দ্রুত অ্যান্সার করো বাকিরা সবাই, আর নাই নাকি? আচ্ছা যাই হোক, তো এখানে 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 অনেকে সিম্পল লিখেছো, আবার কেউ কমপ্লেক্সও লিখেছো। এখন কোনটা সঠিক অ্যান্সার, এইটা নাকি এইটা? তোমরা দুইভাবেই অ্যান্সার করেছো আমি দেখেছি। তাহলে সিম্পল সেন্টেন্স, এটা হবে সিম্পল সেন্টেন্স, এটা হবে আমাদের অ্যান্সারটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো কেন সিম্পল সেন্টেন্স, তোমাদের কনফিউশনটা দূর করতে হবে তো। আচ্ছা যাই হোক, despite বা in spite of his being healthy he is lazy। তাহলে এখানে এই একটা সাবজেক্ট পাচ্ছি, এখানে একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি আমরা, এটাটা ক্লোজ। আর এই টোটালটা হচ্ছে একটা ফ্রেজ, এই টোটালটা হচ্ছে একটা ফ্রেজ। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। এখানে যেটা আছে এইটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা হবে কি? নন ফাইনাইট ভার্ব। এটা একটা নন ফাইনাইট ভার্ব, ওকে। এবং এটাকে বলা হবে, এটার আরেকটা নাম হচ্ছে জেরান্ড, এটার আরেকটা নাম হচ্ছে জেরান্ড, এটা হচ্ছে জেরান্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আমরা জানি যে জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, এই তিনটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এগুলো মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব না। তাহলে এখানে সাবজেক্ট এটা যদিও পসেসিভ আকারে আছে, থাকলেও এই ভার্ব নাই মানে ফাইনাইট ভার্ব নাই। তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স হইতে হইলে এইটাও ক্লোজ হইতে হইবে, এইটাও ক্লোজ হইতে হইবে, দুইটাই ক্লোজ হইতে হইবে। মানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন এটা হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লোজ, বাট এইটা কিন্তু ক্লোজ না। এখানে সাবজেক্ট আছে কিন্তু ফাইনাইট ভার্বটা নাই, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব বা জেরান্ড বলা হয় এটাকে, জেরান্ড। আমরা জানি যে এই হিজ, ইউর, তারপর হচ্ছে মাই, আওয়ার, এই যে পসেসিভ, দেয়ার, হিজ, তারপর হচ্ছে হার, ইটস, এই যে পসেসিভ, ইয়োর্স, এই যে পসেসিভ, এইগুলোর পরে সবসময় জেরান্ড বসে। এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি কি আসে, এটা জেরান্ড। এগুলোর পরে কি বসে? জেরান্ড বসে। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট বা এই পসেসিভ থাকলেও এখানে কিন্তু ফাইনাইট ভার্বটা নাই, যেই কারণে এইটা আছে, এটা ফ্রেজ, এটা কিন্তু ক্লোজ হইতে পারবে না, মানে মেইন বাক্য হইতে পারবে না, বা এটা বাক্য হইতে পারবে না। বাক্য হইতে হলে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ভার্ব লাগবে। কি ভার্ব লাগে? ফাইনাইট ভার্ব লাগবে। নন ফাইনাইট ভার্ব থাকলে সেটা বাক্য হবে না, সেটা হবে ফ্রেজ, ক্লোজ হবে না, সেটা হবে ফ্রেজ। ক্লিয়ারলি বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? আজকের পর থেকে আশা করি ভুল হবে না। মানে পরীক্ষা হলে যখন ভাববা যে আসলে কি এটা ক্লোজ কিনা, দুইটা ক্লোজ হলে অবশ্যই সেটা হবে। এটা যদি এটা ক্লোজ হয় তাহলে এটা তুমি কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবা। কারণ আর যদি একটা যদি হয় মেইন বাক্য, আর যদি এরকম একটা ফ্রেজ হয়, তাহলে এটাকে তুমি বলতে হবে সিম্পল সেন্টেন্স। এই কারণ এখানে দুইটা ক্লোজ যুক্ত হয় নয়। ক্লিয়ার? তো পরীক্ষা আসলে আশা করি তোমাদের আর এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, আমরা শেষ করে দিব আর দিয়ে একটু করি, বেশি এখন রাখবো না। সেন্টেন্স বিষয়ে যেটুকু আলোচনা, সেটুকু হচ্ছে সেন্টেন্স 3 প্রকার। সেটা আমরা জানি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মানে গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং আলোচনার মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। এটা কিন্তু প্র্যাকটিক্যাল বুঝিলাম। শুধু ওই যে তোমার কি বলে, এই যে রুলস মুখস্থ করলে মনে থাকবে না, তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম, এটা আজীবন মনে থাকবে। সাপোজ আরও দুইটা দেখো, আর দুইটা দেখে করে আমরা শেষ করব। আর দুই একটা বেশি দেবো না। ডু অর ডাই, এটাও পরীক্ষা আসছে। ডু অর ডাই, তাহলে এইটা কোন সেন্টেন্স বলো তো? ডু অর ডাই এটা কোন সেন্টেন্স বলো?
ডু অর ডাই এটা কোন সেন্টেন্স বলো? কম্পাউন্ড কম্পাউন্ড কম্পাউন্ড, শোয়ে বসে আছো, ওকে। দিলরুবা আছো, ওকে, সবাই মোটামুটি আছো। কম্পাউন্ড 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 কম্পাউন্ড, ওকে, অ্যান্সার পেয়ে গেছি। তোমরা সবাই পারো, এটা তোমরা সবাই পারছো। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা উজ্জ আছে, সাবজেক্টটা উজ্জ আছে। তো ইউ ডু ইউ ডাই, ইউ ডু অর ইউ ডাই, ইউ ডু অর ইউ ডাই। তাহলে এটা একটা কি সেন্টেন্স? এটা একটা দুইটাই হচ্ছে তোমারই ক্লোজ, দুইটা খণ্ড বাক্য, দুটোই বাক্য এই কি দ্বারা যুক্ত হয়েছে? অর দ্বারা যুক্ত হয়েছে। এই অরটা থাকার ফলে এটাকে বলা হয় কনজাংশন। অরটা কি? কনজাংশন। কনজাংশন, এই কনজাংশন এবং এই দুইটাই হচ্ছে কি আলাদা দুইটা বাক্য। তাহলে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স, এটা তো বোঝোই। আচ্ছা, তাহলে লাস্ট ওয়ান তোমাদের জন্য। এটা যদি পারো তাহলে বুঝবো অল ক্লিয়ার। স্বাস্থ্য মন্ত্রণালয়, তো এটা পরীক্ষা আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় 2016 সালে। স্বাস্থ্য মন্ত্রণালয় 2016 সালে এটা আসছে। সো হ্যাঁ, তাহলে while I was reading a book he came, while I was reading a book he came, এটা কি ধরনের সেন্টেন্স? হারুন, সাজু মিয়া, ওকে, সবাই অ্যান্সার করতেছো, ওকে ওকে। হোয়েন থাকলে কমপ্লেক্স, ওকে, হোয়েন থাকলে কমপ্লেক্স, ওকে, হোয়েন থাকলে কমপ্লেক্স, খুবই ভালো। হোয়েন থাকলে কমপ্লেক্স, তোমরা বুঝে গেছো, বুঝছি। তোমাদেরকে আর কেউ আটকাতে পারবে না, এখন তোমরা এক্সপার্ট হয়ে গেছো। তাহলে যখন হোয়েন থাকে, হোয়েন হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, চারটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ অ্যাডভার্ব থাকলে এবং দুইটা যদি বাক্য থাকে, ফ্রেজ না, দুইটা পূর্ণ বাক্য থাকতে হবে, মানে ক্লোজ থাকতে হবে। দুইটা ক্লোজ আছে, একটা ক্লোজ, এই পাশে একটা ক্লোজ। যেহেতু সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, ফিনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফিনাইট ভার্ব, সাবজেক্ট ফিনাইট ভার্ব আছে। এটা হচ্ছে নন ফিনাইট ভার্ব, এটা হচ্ছে জেরান্ড পার্টিসিপেল। নন ফিনাইট ভার্ব, এটা হচ্ছে পার্টিসিপেল, এটা হচ্ছে পার্টিসিপেল, হ্যাঁ, পার্টিসিপেল, নন ফিনাইট ভার্ব। তাহলে এখানেও সাবজেক্ট আছে, সাবজেক্ট ফিনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফিনাইট ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ফিনাইট ভার্ব আছে। এটা হচ্ছে নন ফিনাইট ভার্ব, এটা হচ্ছে জেরান্ড পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে তোমরা জানো যে যখন দুটি অধীন বাক্য, একটি স্বাধীন বাক্য এবং একটি অধীন বাক্য থাকবে এবং মাঝখানে যখন এরকম রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন এগুলো থাকবে, হু, হুইচ, হোয়ার, হুম, তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। ওকে, ওয়েল ডান, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা আসলে একটা পরিপূর্ণ তোমাদের আজকে একটা পরিপূর্ণ ক্লাস নিলাম এবং প্র্যাকটিক্যাল ক্লাস নিলাম, একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস নিলাম, যার মাধ্যমে তোমরা আসলে সেন্টেন্সের আদি অন্ত যেটুকু ল্যাকিং ছিল সেটুকু তোমরা বুঝে গেছো। যে সেন্টেন্স, তিন প্রকার যে সেন্টেন্স, কখন কোনটা হবে, এখন তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা এখন পরীক্ষার হলে অনায়াসে এইগুলো অ্যান্সার করতে পারবো, আমি জানি। কারণ আমার ক্লাস একবার যারা করবে তাদেরকে এমনভাবে ক্লিয়ার করে দেবো বিষয়গুলো যাতে পরীক্ষার হলে গিয়ে সে ভুলভাল না দাগে সঠিকটা অ্যান্সার করতে পারে। আচ্ছা, সেন্টেন্স কিন্তু আরও 5 প্রকার রয়ে গেছে, আমি কিন্তু সেটা আলোচনা করিনি, কারণ এইগুলো ছোটোবেলা পড়ছো। এগুলোর আলোচনা তোমাদের শিট থেকে পড়ে নিবা। আর শিট যারা নেওনি, নতুন যারা, তারা শিট অর্ডার করে দাও, শিট নিয়ে নাও, হ্যাঁ। শিট পাঠানো হবে 6 তারিখের পরে, 7 তারিখ থেকে।
যারা সিট পাওনি সিটের জন্য বলবা। আর হচ্ছে তোমরা সবাইকে কিন্তু এই যে কোর্সটাতে ইনক্লুড, মানে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমার কোর্সে যুক্ত করার জন্য তোমরা নিজেরা একটু কি প্রচার করবা, নিজেরা একটু সবাইকে ইনভাইট করবা। কারণ আমার সম্পর্কে তোমরা জানো, অন্য কেউ জানে না। আমি অঙ্ক ইংলিশ একসাথে পড়াই, যেটা বাংলাদেশের কোনো টিচার পড়ায় না। সো অনেকের নেগেটিভ ধারণা থাকতে পারে, কারণ অঙ্ক ইংলিশ একসাথে পড়ানোর মতো টিচার খুব কম আছে। এই জন্য অনেকের নেগেটিভ ধারণা থাকতে পারে যে স্যারে ভালো পড়ায় না হয়তো। কিন্তু অ্যাজ এ ক্যাডার আই থিঙ্ক যে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের সঠিক, মানে যেটুকু পড়াবো সেটুকু হচ্ছে সঠিকভাবে পড়াবো, এবং সেটুকু হচ্ছে বলা যায় যে ওইখান থেকে আসবে, কারণ আমরা অনেক এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, সো তোমাদের যারা আছে নিয়ারেস্ট তাদেরকে বলবা এই কোর্সগুলো করার জন্য। এতে করলে কি হবে, এতে সে দেখা যাচ্ছে যে মানে অনেক অপ্রয়োজনীয় পড়া এড়িয়ে একেবারে টু দ্য পয়েন্টে পড়ে সে পরীক্ষা অল্প সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। আর অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক বিস্তারিতভাবে সময় নষ্ট করে পড়ায়, যেটা আসলে আমরাও দেখেছি, এটা আসলে ইউজলেস। তো আমাদের চাকরি পড়াটা আসলে টু দ্য পয়েন্টে পড়তে হবে, কারণ আমাদের দরকার চাকরি। আমাদের তো ওই যে অনেক বড় বড় মোটা মোটা বই পড়ে পণ্ডিত হওয়ার দরকার নেই, বা আমার মতো এই যে অনেক, আমি 4-5 বছর 27টা বছর পড়াশোনা করছি, আমার মতো তো আর এত জানার দরকার নেই। মানে আমি তো এই জানাশোনাটা একদিনে হয়নি, এটা হচ্ছে 8 থেকে 10 বছর সাধনার ফলে হয়েছে। এখন তোমার তো ওই সময় নাই। তোমরা কি জাস্ট আমার কাছে আসবা, আমার কাছ থেকে যেটুকু দরকার সেটুকু বুঝে নিবা, এটুকু পরীক্ষার হলে গিয়ে ইনপুট করবা, চাকরি পাইলে হইলো। আর তো কোনো কিছু দরকার নেই। তোমাদের অন্য কিছু দরকার আছে? তোমাদের দরকার চাকরি। তোমাদের তো এমন না যে তোমরা গিয়ে পরবর্তীতে আমার মতো পড়াবা, তাহলে অনেক জানতে হবে, অনেক বেশি পড়তে হবে, মোটা মোটা বই পড়তে হবে। কিন্তু তোমাদের সেটা করতেছো না, তোমাদের দরকার চাকরি। চাকরির জন্য যেটুকু দরকার সেটুকু যদি আমি তোমাদের দিয়ে দিই গুছিয়ে, তা এনাফ, দ্যাটস এনাফ। এই তো, তাহলে তোমরা আমার সম্পর্কে জানো, এই জন্য তোমরা কিন্তু গিয়ে সবাইকে বলবা, তোমরাই প্রচার করবা, তোমরাই স্টুডেন্ট আনবা, ঠিক আছে? আচ্ছা, সেন্টেন্স আরও 5 প্রকার সেন্টেন্স আছে, আমি সেটা নিয়ে একটু 1 মিনিটের আলোচনা হবে। এটাকে বলা হয় গঠনগত না, এটাকে বলা হয় অর্থগতভাবে সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স কয় প্রকার বলো তো? 5 প্রকার। তো এটা অনেকেই জানো। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো ছোটোবেলায় পড়ছে, এই জন্য আলোচনা করলাম না আমি। অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো মৌখিক আলোচনা হবে। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা লাগবে, এইগুলো জানা লাগবে, কারণ তোমার ভয়েস ন্যারেশন এবং অন্যান্য ক্ষেত্রে এগুলো লাগবে। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, তোমরা অনেকে ভুলে গেছো, এই জন্য একটু আলোচনা করলাম। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। যাই হোক, 1 মিনিট একটু সারি, এগুলো খুব একটা পরীক্ষা আসবে না, কিন্তু তোমাদের জানা লাগবে, এটা বেসিক। কারণ তোমাদের ইংলিশ লিখতে গেলে, ইংলিশ পড়তে গেলে, গ্রামার পড়তে গেলে এগুলো আসবেই ঘুরে ফিরে, ভয়েস ন্যারেশন সব কিছু পড়তে গেলে এগুলো আসবেই ঘুরে ফিরে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি? মানে বিবৃতিমূলক বাক্য, কোনো বর্ণনা, কোনো কিছু বর্ণনা করতে বা বিবৃতি প্রদান করতে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে থাকি। এটা 2 প্রকার, এটা হচ্ছে অ্যাসার্টিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হ্যাঁ বোধক না বোধক। যেমন আই গো টু স্কুল, আই ডো নট গো টু স্কুল, হি গোজ টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, এরকম 2 প্রকার, হ্যাঁ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আচ্ছা, এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? প্রশ্ন করতে আমরা এগুলো ব্যবহার করি, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্ন করতে যেমন প্রশ্ন করার 2টা সিস্টেম আছে, 2টা স্ট্রাকচার। একটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে এসে প্রশ্ন করা যায়, এম আই এ বয়, তারপর হচ্ছে ইজি এ বয়, এম আই এ বয়, ইজি এ বয়, অথবা ডাজ হি গোজ টু স্কুল, বা ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুল গিয়েছে, ডাজ হি গো টু স্কুল। এরকম অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে এসে, বা অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডি ডাজকে প্রথমে নিয়ে এসে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি। একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে প্রথমে নিয়ে আসবা, অথবা ডু ডি ডাজ, অক্সিলারি না থাকলে ডু ডি ডাজকে প্রথমে নিয়ে এসে ডু ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো, এভাবে আমরা ডু ডি ডাজ অথবা এম ইজ আর ওয়াজ আর এগুলোকে প্রথমে এনে বাক্যের একটা প্রশ্ন করি। তোমরা এগুলো ছোটবেলায় পড়ছো। এরপরে আরেকভাবে প্রশ্ন করা যায়, হুইজ কোশ্চেন বলা হয়। সেই হুইজ কোশ্চেনটা কি? তোমরা অনেকেই জানো যে WH কোশ্চেন হচ্ছে হুইচ, হোয়াট, হু, হুম, হোয়াই, হাউ, এগুলো দ্বারা যে প্রশ্ন করা হয় সেগুলো আমরা হুইজ কোশ্চেন বলি। কীরকম? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডাজ ইউ ইট, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট,
আবার হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। তারপর হচ্ছে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এই যে ডব্লিউএইচ দ্বারা কোশ্চেন করা হয়, এগুলোর কোশ্চেন করার নিয়মটা হচ্ছে প্রথমে ডব্লিউএইচটা থাকবে, তারপর হচ্ছে অক্সিলারি থাকবে, ডব্লিউএইচ, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বটা থাকবে, তারপর বাকি অংশ, এটার পরেই অক্সিলারি ভার্বটা আসবে। হাউ লং ডু ইউ স্টে হেয়ার, তুমি কতক্ষণ এখানে থাকবে। হোয়াট ইজ ইউর, তারপর হচ্ছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। হোয়াই ডাজ ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছো। এরকম প্রশ্ন করা হয়, এটাকে বলা হুইজ কোশ্চেন, তোমরা ছোটোবেলায় পড়েছো, এটা আমি আর অত ব্যাখ্যা করছি না। আর শীটে খুব সুন্দরভাবে আছে, শীট পড়লেই হবে। এরপর অপারেটিভ সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ সূচক বাক্য, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ সূচক বাক্য। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এটা হচ্ছে যে সাবজেক্টটা উজ্জ্ব থাকবে, ভার্ব দিয়ে শুরু হবে, যেমন ডু দ্য সাম, তারপর হচ্ছে স্ট্যান্ড আপ, হ্যাঁ, স্টপ ইউর মাউথ, ক্লোজ দ্য ডোর, এরকম মানে শুধু প্রথমে ভার্ব থাকবে, ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্টটা উজ্জ্ব থাকবে, তাই না। এবং এই লেট দিয়েও কিছু ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেমন লেট মি ডু দ্য সাম, লেট মি ডু দ্য সাম, লেট হিজ গো টু স্কুল, তাকে স্কুলে যেতে দাও, লেট হিম কাম, তাকে আসতে দাও। এরকম লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসিয়া এটা হয়, লেট হিম, লেট হি না, লেট হিম, লেটের পরে হিম, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট আই না কিন্তু, লেট মি ডু দ্য ওয়ার্ক, অবজেক্টিভ ফর্ম, এরকম হয়, তোমরা জানো। তো এরপরে আছে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা সূচক বাক্য, যেমন আই উইশ তোমার আই উড বি এ প্রেসিডেন্ট, যেমন ইচ্ছা সূচক বাক্য হচ্ছে এরকম, ইচ্ছা আকাঙ্ক্ষা সূচক বাক্য। আচ্ছা, যেমন তোমার এরকম যে মে ইউ লিভ লং, তুমি, এবং আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রার্থনা সূচক বাক্য, ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রার্থনা সূচক বাক্য, এগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। তারপর এরকম আছে অনেক, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, তোমাকে আল্লাহ অনেক সুখে রাখুক। তারপর হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রার্থনা সূচক বাক্যকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, আমি 1 মিনিটে সব কিছু বলে ফেলাম, ডোন্ট মাইন্ড, এটা শিটে আছে জন্য আমি ততটা বিস্তৃত বললাম না, তোমরা ভালো শিক্ষা যায়। হ্যাঁ, তাহলে আমরা এরপরে যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে কি, যে এটা হচ্ছে আনন্দ, বেদনা, হর্ষ, আবেগ, অনুভূতি, এগুলো প্রকাশ করা হয়, মানে আনন্দ, দুঃখ, আবেগ, বিস্ময়, এইগুলো প্রকাশ করা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা। যেমন হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, হাউ প্রিটি দ্য গার্ল ইজ, হ্যাঁ, হাউ নাইস দ্য বার্ড ইজ, এই ধরনের যেগুলো আছে এগুলোকে আমরা বলবো কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এছাড়া আরও আছে, যেমন অ্যালাস, এটাকে বলা হয় ইন্টারজেকশন শব্দযুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যালাস, হায়, আই এম আনডান, আমার সর্বনাশ হয়েছে। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, হুররে, আমরা খেলায় জিতেছি। ফাই, মানে ছিছি, ফাই, হি ডু দ্যাট, সে এটা করেছে। এরকম ফাই সিসি বোঝায়, এটাকে ফাই দ্বারা সিসি বোঝাই। আচ্ছা, এরকম এই যে ইন্টারজেকশন শব্দ প্রথমে বসে, এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। হ্যাঁ, বিস্ময় প্রকাশে অ্যালাস, আই এম আনডান, হায়, আমার সর্বনাশ হয়েছে, এরকম বিস্ময় প্রকাশে। এটাকে, এই অ্যালাসটা কি, এটা একটা ইন্টারজেকশন। হুররে, এই হুররেটাকে, এটা একটা ইন্টারজেকশন। এরকম ইন্টারজেকশন শব্দটা প্রথমে বসে, এরকম আশ্চর্যবোধক এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে আশ্চর্যবোধক, এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ, ঈর্ষা, উচ্ছ্বাস সূচক বাক্য, এরকম হয়। যাই হোক, আমি এক লাইনে বলে ফেললাম, এটা হচ্ছে শিটে আছে, তোমরা শিট পড়লেই হবে, এটা পরীক্ষা খুব একটা আসে না। হ্যাঁ, এই জন্য আমি খুব বিস্তারিত পড়াইনি। সো এটা শিট দিয়ে পড়লেই হবে। সো তোমাদের ক্লাস কেমন লাগলো জানাবে, আর হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে। আর নেক্সট ক্লাসটা আমরা জেন্ডারের উপরে নেব, জেন্ডার।
জেন্ডার উপরে একটা ছোটো ক্লাস নেব, কারণ এই জেন্ডার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে ভালো থাকবে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সটে তোমাদের সাথে আবার কথা হবে। আর তোমরা সবাই দেখো যে তোমাদের সবাইকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার লাইভগুলোতে, এবং তোমাদের যারা আছে সবাইকে কোর্সটা করতে উৎসাহিত করতে হবে, এবং আমার যে হ্যান্ডনোটগুলো সাজানো সবাই অর্ডার করে নিয়ে যাও, যারা পাওনি এখনও। ওকে, ধন্যবাদ।